সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানসারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের আজকের ক্লাস হচ্ছে ভিএসওর জন্য ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে, ভিএসওর জন্য ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন নিয়ে এসেছি। দেখো, তোমাদের এর আগে আমি ম্যাথামেটিক্স এবং তার সাথে বায়োলজি অর্থাৎ জীবন বিজ্ঞানের পোর্শন এগুলো কিন্তু তোমাদের অনেকগুলো ক্লাসই করিয়েছি। ঠিক আছে, আমরা প্রিভিয়াস ইয়ারটাই মেনলি করছি এখনো অবধি। তো তোমাদের ম্যাথের আরো কিছু ক্লাস অবশ্যই করাবো, এখনো কিন্তু কমপ্লিট হয়নি। তো তোমাদের এখন ফিজিক্যাল সায়েন্সের ক্লাস ধরেছি। তো ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কোশ্চেন তো তোমরা দেখেছো আশা করি, যদি তোমরা প্রিভিয়াস ইয়ার দেখে থাকো। কোশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন। ঠিক আছে, স্ট্যান্ডার্ড কোশ্চেন। তো সেই কোশ্চেনগুলো তোমাদের সলভ করতে হলে কিন্তু প্রচুর স্টাডি করতে হবে, বুঝতেই পারছো। দেখো, তোমাদের আর হচ্ছে ট্রিকি কোশ্চেন, মানে তোমাদের এই নর্মাল সচরাচর বইয়ের মধ্যে রয়েছে সেই টাইপের কোশ্চেন কিন্তু থাকে, কিন্তু সেটা কম পরিমাণে থাকে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো, তোমাদের এই যে কোশ্চেনটা, এটা হচ্ছে 2022 সালের প্রশ্ন। ঠিক আছে, 2022 সালে তোমাদের যে বিএসও পরীক্ষার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নটাই আমি সলভ করাতে চলেছি। চলো, বলছে যে চাপের একক ইন্টু আয়তনের একক যে ভৌত রাশির একক দেয় তা হলো। প্রথমত, চাপের সাথে আয়তন, চাপের সাথে আয়তনের কোনো রিলেশন তুমি আজ পর্যন্ত কি পেয়েছো? চাপের সাথে আয়তনের কি কোনো রিলেশন পেয়েছো? আমার তো জানা নেই। কিন্তু কিন্তু আমাদের এটা দেখো ট্রিকি কোশ্চেন, এটা আমাদের বের করে নিতে হবে। আচ্ছা, তুমি চাপ সমান কি জানো বলো? প্রেসার বা চাপ, চাপ সমান কি আমরা জানি যে বল বাই ক্ষেত্রফল, তাই তো? চাপ সমান কি হয়? বল বাই ক্ষেত্রফল। এবার আমার কথা হচ্ছে চাপ ইনটু আয়তন দেওয়া আছে, কিন্তু এখানে আছে কি ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফলকে আমরা কোনো রকম ভাবে কি আয়তনে কনভার্ট করতে পারবো? অবশ্যই পারবো। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ক্ষেত্রফল মানে কি বলো? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? আচ্ছা, প্রস্থ মানেও তো দৈর্ঘ্য, প্রস্থ মানেও একটা দৈর্ঘ্যই হয়। আর এর সাথে যদি আমরা আরো একটা দৈর্ঘ্য গুণ করি, তাহলে কিন্তু এটা আয়তনে কনভার্ট হয়ে যাবে। কারণ কি? দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য, তার মানে হচ্ছে আয়তন। বা আমরা বলি যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, তাই না? যাই হোক, তিনটে দৈর্ঘ্য থাকলে সেটা আয়তন হয়ে যাবে। তার মানে কি, এখানে যদি আমরা দৈর্ঘ্য লিখি তাহলে কিন্তু এটা আয়তন হয়ে যাবে। কিন্তু যেহেতু এখানে দৈর্ঘ্য লিখেছি, তাহলে আমাদের এখানেও আমরা দৈর্ঘ্য লিখে দেবো ব্যালেন্স করার জন্য। তাহলে কি হচ্ছে? এটা চাপ ইনটু এটা হয়ে যাচ্ছে আয়তন। ঠিক আছে, চাপ ইনটু আয়তন হয়ে যাচ্ছে। চলো, তাহলে কি হচ্ছে? চাপ ইনটু আয়তন সমান কি হচ্ছে বলো? সমান হচ্ছে বল ইনটু দৈর্ঘ্য, বল ইনটু দৈর্ঘ্য। আচ্ছা, এবার দেখো, বল মানে কি? মানে ফোর্স ইনটু ডিস্টেন্স। ফোর্স ইনটু ডিস্টেন্স মানে কি? আমরা ধরো আহ, একটা জিনিস আছে, একটা বস্তু আছে, সেই বস্তুকে যদি বল প্রয়োগ করি এবং বল প্রয়োগ করার ফলে সেটা যদি ধরো সামনের দিকে সরে যায়, ঠিক আছে, তার যদি সরণ ঘটে, সে যদি কিছুটা ডিস্টেন্স যদি এগিয়ে যায়, তাহলে কি হচ্ছে? সেটাকে আমরা কি বলি? ফোর্স ইনটু ডিস্টেন্স মানে হচ্ছে কার্য। ফোর্স ইনটু ডিস্টেন্স মানে হচ্ছে কার্য বা ওয়ার্ক ডান। ঠিক আছে, ডব্লিউ বা কার্য। ফোর্স ইনটু ডিস্টেন্স মানে হচ্ছে কার্য। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? চাপ ইনটু আয়তন সমান কার্য হয়ে যাবে। অ্যান্সার কি হবে? অপশন সি হয়ে যাবে। নেক্সট দেখো, বলছে একটি শুষ্ক কোষ টর্চে ব্যবহৃত হলে শক্তির যে রূপান্তর ঘটে তা হলো। শুষ্ক কোষ, শুষ্ক কোষ মানে হচ্ছে ড্রাই সেল। ঠিক আছে, শুষ্ক কোষ মানে কি? ড্রাই সেল। এই যে দেখছো তোমরা, এটা একটা ড্রাই সেল। ঠিক আছে, ড্রাই সেল মানে ব্যাটারি, তোমরা দেখেছো, বা নির্জল কোষও বলা হয় এটাকে। তাহলে এই যে শুষ্ক কোষ বা ড্রাই সেল বা নির্জল কোষ, বলছে টর্চে ব্যবহৃত হলে শক্তির যে রূপান্তর ঘটে সেটা কি হবে। দেখো, এই যে আমরা যে ব্যাটারিটা নিলাম, এই ব্যাটারিতে কি হয়? মিনিট, এই যে ব্যাটারিটা আমরা নিলাম, ব্যাটারিতে কি হয়? এই ব্যাটারির ভেতরে কিন্তু এক ধরনের কেমিক্যাল রিয়াকশন ঘটে। ঠিক আছে, ভেতরে কিন্তু রাসায়নিক রাসায়নিক বিক্রিয়া ঘটে। ঠিক আছে, এবং মানে জারণ বিজারণ সহ বিভিন্ন রকমের কেমিক্যাল রিয়াকশন ঘটে, এবং তার ফলে কি হয়? তার ফলে কিন্তু এই ব্যাটারির এই যে একটা প্রান্ত দেখছো, এটাকে আমরা পজিটিভ প্রান্ত বলি, এটাকে নেগেটিভ প্রান্ত বলি, তাই তো? তো এই দুটো প্রান্তের মধ্যে কিন্তু বিভব পার্থক্য সৃষ্টি হয়। ঠিক আছে, ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়, এবং এই ভোল্টেজ ডিফারেন্সের জন্য, দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সের জন্য কিন্তু এদের মধ্যে কি হয়? এদের মধ্যে কিন্তু কারেন্ট চলাচল করে, মানে হচ্ছে কারেন্ট পাস হয়। তাহলে এখানে আমাদের কি হবে? এখানে প্রথমত এই ব্যাটারির ভেতরে কি হচ্ছে বললাম? কেমিক্যাল রিঅ্যাকশন, অর্থাৎ রাসায়নিক শক্তি। সেই রাসায়নিক শক্তির প্রভাবে কিন্তু বিদ্যুৎ শক্তিটা এখানে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, বিদ্যুৎ শক্তি তৈরি হচ্ছে এখানে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।
রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে। এবং বৈদ্যুতিক শক্তি থেকে অন্যান্য শক্তিগুলো, যেমন ধরো যদি আমরা লাইট চালাই তাহলে সেটা আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখানে একটা অপশন আছে রাসায়নিক শক্তি থেকে সরাসরি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, একদমই না। রাসায়নিক শক্তি থেকে আমাদের কিন্তু প্রথমে বৈদ্যুতিক শক্তিতে যাবে, তারপর সেখান থেকে আলোক শক্তি হতে পারে। নেক্সট দেখো, বলছে তরলের স্ফুটনাঙ্ক যে যে বিষয়টির উপর নির্ভর করে তা হলো। তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তোমরা ক্লাস 8-এ বারবার করে পড়েছো। এখানে কি কি অপশন আছে? তরলের ঘনত্ব, তরলের দ্রবীভূত পদার্থের উপস্থিতি, তরলের প্রতিসরাঙ্ক, নাকি তরলের আপেক্ষিক তাপ। কি হবে? দেখো, তোমরা ক্লাস 8-এ পড়েছিলে যে তরলের স্ফুটনাঙ্ক যে যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলো হচ্ছে, এক হচ্ছে তরলের প্রকৃতি, বিভিন্ন তরলের স্ফুটনাঙ্ক বিভিন্ন হয়। তরলের প্রকৃতি মানে কি? তরলের প্রকৃতি মানে হচ্ছে বিভিন্ন রকমের তরল। ধরো জলের স্ফুটনাঙ্ক কত? জলের স্ফুটনাঙ্ক কত? 100°C। ডাইইথাইল ইথারের হচ্ছে 35°C। পারদের কত? 357। এবং তরল হাইড্রোজেনের হচ্ছে -253°C। তাহলে বিভিন্ন রকমের তরলের জন্য তাদের স্ফুটনাঙ্ক তো বিভিন্ন হয়, তাই না? বিভিন্ন তরলের স্ফুটনাঙ্ক কি হয়? বিভিন্ন হয়। তার মানে তরলের প্রকৃতির উপর ডিপেন্ড করে। 2 নম্বর হচ্ছে তরলের দ্রবীভূত পদার্থের উপস্থিতি। কোনো তরলের মধ্যে আমরা যদি অন্য কোনো পদার্থ মিশিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো স্ফুটনাঙ্ক চেঞ্জ হচ্ছে। যেমন দেখো, তরলে যদি কোনো পদার্থ দ্রবীভূত করা হয় সাধারণত তরলের স্ফুটনাঙ্ক কি হয়? বেড়ে যায়। যেমন বিশুদ্ধ জল ফোটে হচ্ছে 100°C তাপমাত্রায়, কিন্তু তাতে যদি আমরা নুন মিশিয়ে দিই, কি মিশিয়ে দিই? নুন মিশিয়ে দিই, তাহলে সেই দ্রবণের স্ফুটনাঙ্ক কিন্তু জলের থেকে বেড়ে যাবে। জলের যে স্ফুটনাঙ্ক তার সাথে যদি আমরা লবণ মিশিয়ে দিই তাহলে স্ফুটনাঙ্ক কি হবে? বেড়ে যাবে। তার মানে তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতির উপর কিন্তু স্ফুটনাঙ্ক ডিপেন্ড করে। তৃতীয়ত, তরলের উপস্থিত চাপ। তরলের উপরিস্থিত চাপ, অর্থাৎ তরলের উপরে যে চাপ সেই চাপের উপরও কিন্তু নির্ভর করে। আমরা দেখি যে চাপ যদি বেড়ে যায় তাহলে স্ফুটনাঙ্কও বেড়ে যায়। এই পদ্ধতিকে কাজে লাগিয়ে আমরা দেখেছি যে প্রেসার কুকার যে তৈরি হয়, ঠিক আছে, সেখানে প্রেসার কুকার কাজ করে। আচ্ছা, তাহলে এইগুলো দেখতে পেলে তোমরা, আর তার সাথে এগুলো মনে রেখে দেবে কার স্ফুটনাঙ্ক কত। জলের 100, ডাইইথাইল ইথারের হচ্ছে 35, পারদের হচ্ছে 357, আর হচ্ছে তরল হাইড্রোজেন হচ্ছে -253°C, -253°C। তাহলে আমরা আগের কোশ্চেনে চলে যাচ্ছি যে স্ফুটনাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে? অবশ্যই হয়ে যাবে তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতির উপর। নেক্সট দেখো, নিচের কোন ঘটনাটি আলোর সাথে সম্পর্কিত নয় বলছে। কোনটা আলোর সাথে সম্পর্কিত নয়? অপশনগুলো দেখো, বিচ্ছুরণ, পরিচলন, প্রতিফলন, নাকি প্রতিসরণ। আচ্ছা, প্রথমত আলোর প্রতিফলন মানে কি? তোমরা দেখেছো যে আলোর প্রতিফলন মানে হচ্ছে কোনো বস্তুর উপরে যখন আলো পড়ে তখন কি হয়? সেই আলোটা আবার প্রথম মাধ্যমে ফিরে আসছে, তাই না? কোনো বস্তুর উপর আলো পড়লে তার রিফ্লেকশনটা কি হচ্ছে? ফিরে আসছে প্রথম মাধ্যমে। তো এটাকে আমরা আলোর প্রতিফলন বলে থাকি। কি বলি? এটাকে আমরা আলোর প্রতিফলন বলে থাকি। এই আলোর প্রতিফলনের জন্যই কিন্তু আমরা সমস্ত বস্তুগুলোকে দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে প্রতিসরণ। তো প্রতিসরণ কি? প্রতিসরণ মানে হচ্ছে কোনো একটা মাধ্যম থেকে আলোকরশ্মি যখন অন্য একটা মাধ্যমে প্রবেশ করবে তখন তার গতিপথ পরিবর্তন হয়, তাই না? একটা মাধ্যম থেকে যদি আলোকরশ্মি আরেকটা মাধ্যমে যদি চলে যায় তখন কি হয়? সে অবিলম্বে হয় কাছে সরে আসে, না হলে দূরে সরে যায়। এগুলো তোমরা পড়েছো আলোর প্রতিসরণের ক্ষেত্রে। গেল এটা। নেক্সট দেখো বিচ্ছুরণ। বিচ্ছুরণটা কি? বিচ্ছুরণ হচ্ছে যদি আমরা ধরো একটা প্রিজম নিই, সেই প্রিজমের মধ্যে দিয়ে যদি কোনো আলোকরশ্মি পাঠানো হয়, সেই আলোকরশ্মি কি হবে? আলোকরশ্মি কিন্তু এখান থেকে কি হবে? বিচ্ছুরিত হবে। অর্থাৎ এখানে যদি আমরা একটা সাদা আলো পাঠাই, এই সাদা আলোটা দেখবে যে 7টা ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং সেখানে বেনিয়া সহ কলা যে আমরা পড়েছি সেই 7টা আলো বিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে আলোর বিচ্ছুরণ। আলোর কি হচ্ছে? বিচ্ছুরণ ঘটছে। ঠিক আছে? তাহলে এই তিনটে কিন্তু আলোর সাথে সম্পর্কযুক্ত। কোনটি আলোর সাথে সম্পর্কযুক্ত নয় বলেছে? সেটা হবে পরিচলন। ঠিক আছে? সেটা হবে কি? পরিচলন। দেখো, এটা হচ্ছে তাপের সাথে সম্পর্কযুক্ত। পরিচলনটা কিসের সাথে সম্পর্কযুক্ত? তাপের ক্ষেত্রে। তোমরা পড়েছো যে 3টে টার্ম, পরিবহন, পরিচলন
আর হচ্ছে বিকিরণ, ঠিক আছে, পরিচলন আর হচ্ছে বিকিরণ। আচ্ছা, পরিবহন পদ্ধতি কোনটা, পরিচলন কোনটা, আর বিকিরণ কোনটা? তো বিকিরণ পদ্ধতিতে তোমরা দেখেছো যে সূর্য থেকে যে আলোক রশ্মি আসে সেটা কি হয় বিকিরণ পদ্ধতিতে, সেটা হচ্ছে ছড়িয়ে পড়ে, সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতি। আর বাকি পড়ে থাকছে পরিবহন আর হচ্ছে পরিচলন। দেখো পরিবহন যেটা, এই পরিবহন পদ্ধতিতে কি হয়, ধরো আমি বলছি এখানে একটা ধাতব পাত আছে, আমি বলছি এটা একটা ধাতব পাত, ঠিক আছে, এটাকে আমি উনুনের মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে এটা যদি ধাতুর জিনিস হয়, মেটাল হয়, তাহলে উনুনের মধ্যে যদি ঢুকিয়ে দিই, কিছুটা ধরো ঢুকিয়ে দিলাম, এখানে ধরো আলো তাপ এখানে লাগছে, আস্তে আস্তে কি হবে, আমার হাতের এখানে তাপ কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়বে, তাই না? কারণ কি, ধাতব জিনিস তাপের সুপরিবাহী হয়। তো এই যে প্রসেস তাপটা যে এখান থেকে এখানে চলে আসছে, এটা হচ্ছে পরিবহন পদ্ধতি। এটা কি পদ্ধতি, পরিবহন। এবার হচ্ছে পরিচলন। পরিচলন পদ্ধতি কোনটা, আমরা দেখেছি যে কোনো একটা পাত্র, সেই পাত্রের মধ্যে যদি তোমরা মানে ধরো এখানে জল আছে, তো সেটাকে যদি আমরা এর মধ্যে যদি হিট করতে থাকি, তাহলে হিট করলে কি হবে, নিচের যে জলটা এটা তাড়াতাড়ি গরম হবে এবং সেটা কি হবে উপরের দিকে উঠে আসবে, এবং উপরের যে ঠান্ডা জল তুলনামূলকভাবে সেটা কিন্তু নিচের দিকে চলে আসবে, ঠিক আছে। এই যে প্রসেস, এটাকে আমরা বলবো পরিচলন। পরিচলন। তাহলে পরিবহন, পরিচলন আর বিকিরণ এগুলো কিন্তু তাপের সাথে সম্পর্ক যুক্ত। বলের পরিমাণগত পরিমাপের জন্য আমরা যার সাহায্য নিই, দেখো এখানে কোশ্চেনটা দিয়েছে বলের পরিমাণগত পরিমাপের জন্য। পরিমাণগত পরিমাপ মানে কি, পরিমাণগত পরিমাপ তার মানে সেটা পরিমাপ করা যাচ্ছে, বল কতটুকু বল সেটা পরিমাপ করা যাচ্ছে। তোমরা জেনে থাকবে যে এফ সমান কি এম এ, তাই তো, বল সমান কি ভর ইন্টু ত্বরণ, বল সমান কি হবে ভর ইন্টু ত্বরণ, তাই তো, বল সমান ভর ইন্টু ত্বরণ। তো এই যে ফর্মুলাটা পড়েছো যে বল সমান ভর ইন্টু ত্বরণ, এটা আমরা কোন গতিসূত্র থেকে পাবো, নিউটনের প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, নাকি তৃতীয় গতিসূত্র, নাকি নিউটনের মহাকর্ষ সূত্র? মহাকর্ষ সূত্র থেকে আমরা এটা তো পাবোই না, আমরা পাবো এটা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। দেখো প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাবো, বল কাকে বলে সেটা আমরা পাবো, কিন্তু দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের পরিমাণ আমরা পাবো, কতটুকু বল, মানে এফ সমান এম এ। নেক্সট দেখো, মরুভূমিতে যে মরীচিকা দেখা যায় সেটা কিসের কারণে হয়? মরুভূমিতে মরীচিকা দেখা যায় সেটা বলছে যে সাধারণ প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তাপের প্রভাবে দৃষ্টিশক্তির একটা ত্রুটি দেখা যায়, নাকি প্রতিসরণের জন্য। তো এই ক্ষেত্রে কি হয়, এই মরুভূমির মধ্যে যে মরীচিকা তৈরি হয় সেটা কিন্তু সম্পূর্ণ তাপের মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, তাপের নয়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য দেখা যায়। অবশ্যই সেক্ষেত্রে প্রতিসরণ তো থাকে, কিন্তু আমাদের মেন হচ্ছে সেই তার মধ্যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা হচ্ছে, ঠিক আছে, অ্যান্সার। তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, বলছে একটি এক রঙের আলোকরশ্মি মাধ্যম 1 থেকে, দেখো এই যে এখানে পি কিউ একটা সরলরেখা টানা হয়েছে, এই পি কিউ সরলরেখার উপরেরটা হচ্ছে মাধ্যম 1 আর নিচেরটা হচ্ছে মাধ্যম 2, ঠিক আছে, দুটো মাধ্যম এখানে দেখানো হয়েছে। আচ্ছা, তো একটা এক রঙের আলোক রশ্মি, একটা নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি, সেটা ধরো এই প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে এইটা প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে কি হচ্ছে, যাচ্ছে। এই জন্য ওই রশ্মির জন্য মাধ্যম 1 এর সাপেক্ষে মাধ্যম 2 এর প্রতিসরাঙ্ক কত হবে? মাধ্যম 1 এর সাপেক্ষে মাধ্যম 2 এর প্রতিসরাঙ্ক কত হবে, এখানে তোমাদের বলতে হবে যে এও বাই ওডি, এও বাই ওডি, নাকি সিডি বাই এবি, সিডি কোনটা, সিডি বাই এবি, নাকি এএম বাই ডিএন, এএম বাই ডিএন, এটা বাই এটা, নাকি এবি বাই সিডি, এবি বাই সিডি, কোনটা অ্যান্সার হবে এটা তোমাদের বলতে হবে। দেখো তোমাদের আগের ক্লাসে মানে ক্লাস 8-এ তোমরা নিশ্চয়ই এই জিনিসটা দেখেছো, ঠিক আছে, অনেকে হয়তো এটাকে ইগনোর করে চলে গেছো, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আমাদের অনেক কিছু শেখার রয়েছে, বলে দিচ্ছি আমি। দেখো ভৌতবিজ্ঞান যখন আমরা পড়ছি একটু ভেতর থেকে পড়বো, কারণ পরবর্তীকালে এখান থেকে যদি প্রশ্ন থাকে যাতে আমরা অ্যাটেন্ড করতে পারি। কি বলছে যে ধরো এখানে এ ও আপতিত রশ্মি লঘু মাধ্যম এ পেরিয়ে
এই যে এও একটা আলোক রশ্মি, সেটা লঘু মাধ্যম, উপরেরটা হচ্ছে লঘু মাধ্যম, নিচেরটা হচ্ছে ঘন মাধ্যম, এবং এই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে। আমি জাস্ট এর পাশাপাশি আমি একটা ছবি এঁকে দিচ্ছি, এখানে যা বলছে সেই হিসেবে দেখো। আমি ধরলাম যে এখানে ধরো একটা আলোক রশ্মি এই বরাবর গেল, ঠিক আছে, আমি একটা অবিলম্ব টেনে নিই, এটা একটা অবিলম্ব টেনে নিলাম, ধরো এটা হচ্ছে এ, তাহলে এও একটা আলোক রশ্মি কি হচ্ছে, উপরেরটা হচ্ছে আমাদের প্রথম মাধ্যম, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম, প্রথম মাধ্যমটা হচ্ছে লঘু মাধ্যম, দ্বিতীয়টা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আলোক রশ্মিটা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সেটা কি হয়, সেটা অবশ্যই অবিলম্বের দিকে সরে আসে, ঠিক আছে, যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু যাচ্ছে সে এই বরাবর, তার মানে অবিলম্বের দিকে সে সরে আসলো। বোঝা গেল? এবার দেখো এটা হচ্ছে আমি নাম দিলাম ও, আচ্ছা এটা হয়ে গেল। এরপরে কি বলছে দেখো, যদি প্রতিসৃত রশ্মি ওবি অবিলম্ব এফ ও ই ও এফ এর দিকে সরে আসে, ই ও এফ অবশ্যই এর দিকে সরে আসবে, কারণ কি ঘন লঘু থেকে ঘনতে যাচ্ছে, তার মানে কি এই বরাবর না গিয়ে এখান থেকে একটু সরে আসলো, ঠিক আছে। এবার দেখো ও বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে ফেলো, ওটাকে কেন্দ্র করে তুমি যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা এরকম করে বৃত্ত এঁকে ফেলো, ঠিক আছে, একটা বৃত্ত আমরা এঁকে নিলাম। এবার এঁকে নেওয়ার পর বলছে কি ও এ কে এক্স এবং ও বি কে ওয়াই বিন্দুতে ছেদ করে, তাহলে ও এ এখানে এক্স বিন্দুতে ছেদ করেছে, আর ও বি কে ওয়াই বিন্দুতে ছেদ করেছে, এটা আমরা বি ধরেছি, ধরো ও বি কে এখানে ওয়াই বিন্দুতে এখানে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে এই যে ও এ আমাদের যে আপতিত রশ্মি সেটা হচ্ছে ও এ, সে ও এ কে বৃত্তটা এক্স বিন্দুতে ছেদ করেছে, আর যেটা প্রতিফলিত রশ্মি সে প্রতিসৃত রশ্মি যেটা ও বি, সে ও বি কে ওয়াই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, ওয়াই বিন্দুতে এই বৃত্তটা ছেদ করেছে। এবার দেখো এক্স এবং ওয়াই থেকে কোথা থেকে, এক্স থেকে আর হচ্ছে ওয়াই থেকে, এই যে অবিলম্বটা আছে ও এফ ই ও এফ, এই অবিলম্বের ওপরে আমরা দুটো লম্ব টেনে দেবো, একটা হচ্ছে এটা, আর এখান থেকে আমরা একটা লম্ব টেনে নিলাম এটা, ঠিক আছে, দুটো লম্ব টেনে নিলাম, এবং এই লম্ব দুটোর নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে এক্স সি আর এটা হচ্ছে ওয়াই ডি। তাহলে এই যে লম্বটা টানলাম আমরা এখান থেকে, এটা হচ্ছে এক্স সি আর এটা হচ্ছে ওয়াই ডি, ঠিক আছে, ওকে। আমি একটা অন্য কালি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবার কি বলছে দেখো, লম্বটা টেনে টেনে দিলাম আমরা, এ ও আলোক রশ্মির আপতন কোণ বদলালে, যদি আমরা এই এ ও আলোক রশ্মিটার আপতন কোণ যদি ধরো এই দিক থেকে যদি এদিকে করে দিই বা এদিকে করে দিই, আমরা যদি আলোক রশ্মিটাকে বদলাই, তাহলে আমাদের প্রতিফলন কোণের মানও চেঞ্জ হয়ে যাবে। আপতন কোণ যদি যদি আমরা চেঞ্জ করে দিই, তাহলে প্রতিফলন কোণও কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তাই না। আপতন কোণ মানে কি, এই অবিলম্বের সাথে আমাদের যে আপতিত রশ্মি যে কোণ করে তাকে আমরা আপতন কোণ বলি। এই আপতন কোণ যদি চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে প্রতিফলন কোণও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে প্রতিটি ক্ষেত্রেই এক্সসি এবং এক্সডি ওয়াইডি, এক্সসি এবং ওয়াইডি এর ভাগফল কিন্তু কখনোই চেঞ্জ হচ্ছে না, সবসময় একই থাকছে। অর্থাৎ আমরা যে এখানে এঁকেছি যে এক্সসি বাই এটা কি ওয়াইডি, এর মান কখনোই দেখা যাচ্ছে যে চেঞ্জ হচ্ছে না, এর মান সবসময় সেম থাকছে, ঠিক আছে। এই রেশিওটার মান, এটা ভাগ মানে কি, ভাগ মানে রেশিও বলতে পারি, একটা অনুপাত তো না। তাহলে এই যে এক্সসি বাই এক্সডি এর মান কিন্তু কখনো চেঞ্জ হচ্ছে না। ধরো তুমি এটা এঁকেছো, তুমি তার পরিবর্তে যদি আরেকটা আঁকো, ধরো এই আলোক রশ্মিটা তুমি আরো এইদিকে পিছিয়ে দিলে, দিয়ে এই আলোক রশ্মিটা এইভাবে যাচ্ছে, তখনও যদি এর ওপরে এই অবিলম্বের উপরে যদি আমরা লম্ব টানি, এখান থেকে লম্ব টানি, তখন এই যে এটা বাই এখানে যে এটা রয়েছে, এদের অনুপাতটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে, এর মান সবসময় একই হবে, এই ভাগফলটার মান সবসময় কি হবে, একই হবে, সেম হবে। তা এখান থেকে আমরা বলতে পারি যে এই যে এক্সি বাই ওয়াইডি এর মান কখনো চেঞ্জ হয় না। তাহলে এই মানকে আমরা বলি যে মাধ্যম এ এর সাপেক্ষে মাধ্যম বি এর প্রতিসারাঙ্ক। উপরেরটা যদি আমরা মাধ্যম এ ধরি, নিচেরটা যদি বি ধরি, তাহলে মাধ্যম এ এর সাপেক্ষে মাধ্যম বি এর প্রতিসারাঙ্ক, কার প্রতিসারাঙ্ক, বি এর প্রতিসারাঙ্ক, কার প্রতিসারাঙ্ক,
মাধ্যম বি এর প্রতিসারাঙ্ক কার সাপেক্ষে? মাধ্যম এ এর সাপেক্ষে। মাধ্যম এ এর সাপেক্ষে মাধ্যম বি এর প্রতিসারাঙ্ক বলা হবে এটাকে, এই যে এক্স ই বাই ওয়াই ডিটাকে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এই প্রতিসারাঙ্কর কনসেপ্ট কিন্তু এখান থেকেই আসছে এবং এটা কিন্তু কখনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তোমরা পড়েছো প্রতিসারাঙ্কের শর্তগুলো কি কি, মানে প্রতিসরণের শর্তগুলো পড়েছো তোমরা। চলো, এবার আলোক রশ্মি যদি শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রতিসৃত হয় তাহলে ওই মাধ্যমের প্রতিসারাঙ্ককে আমরা মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক বলবো। যদি এবার কোনো প্রতিসারাঙ্ক, সেই ক্ষেত্রে আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে প্রতিসৃত হয়, ধরো উপরেরটা শূন্য মাধ্যম আর নিচেরটা হচ্ছে অন্য কোনো মাধ্যম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেটাকে কি বলি? পরম প্রতিসারাঙ্ক বলে থাকি, পরম প্রতিসারাঙ্ক বলে থাকি। তাহলে এটা আমাদের কি হবে বলো? এটা আমাদের কি হবে? আমরা কি বললাম? আমরা বললাম যে এখানে যে অবিলম্ব আছে এবং এই যে আপতিত রশ্মি যে রয়েছে, এই আপতিত রশ্মি থেকে যে আমরা লম্বটা টেনেছিলাম, ঠিক আছে, লম্বটা যে টেনেছিলাম সেটা কি? সেটা হচ্ছে তোমার এ বি। আর হচ্ছে এখানে যে প্রতিসৃত রশ্মি, এই যে প্রতিসৃত রশ্মি, সে প্রতিসৃত রশ্মির সাথে অবিলম্বের যে আমরা এখানে যে লম্বটা টেনেছিলাম সেটা কি হচ্ছে? সিডি। তাহলে অ্যান্সার কি হবে? এবি বাই সিডি। এবি বাই সিডি হয়ে যাবে আমাদের প্রতিসারাঙ্ক, প্রথম প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক। ঠিক আছে, তো আজকে তোমাদের এই কটাই কোশ্চেন ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক করে দিও, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। আজকের জন্য এখানে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।